আমাদের আজকের টপিক হচ্ছে আমেরিকান লিটারেচার, ফিকশন অ্যান্ড ড্রামা। আমাদের প্রথম যে টপিক তা হচ্ছে ইয়ং গুডম্যান ব্রাউন। লিখেছেন নাথানিয়েল হawthorne। এই নাথানিয়েল এই ইয়ং গুডম্যান ব্রাউন এই ব্যক্তির নাম অনুসারেই এই ফিকশনটির নামকরণ করা হয়েছে। তো হথর্ন বলতে আমরা বুঝে থাকি ওয়াইল্ড রোজ, যা এক ধরনের বন্য গোলাপ, শাব্দিক অর্থ। তো রাইট ডাউন অ্যাবাউট দ্য রাইটার। রাইটার সম্পর্কে অবশ্যই কিছু জেনে নিতে হবে। Nathaniel Hawthorne is an American writer who was born in Salem, a village famous for its superstitious practices. নাথানিয়েল হাওথর্ন ছিলেন একজন আমেরিকান রাইটার, যিনি সালেম নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আর ওই গ্রামটি বিভিন্ন সুপারস্টিটিউশাস ওয়ার্ক বা কুসংস্কারমূলক কাজকর্মের জন্য বিখ্যাত ছিল। One of his great-grandfathers was the judge of Salem village and condemned 25 women to death. ইয়ং গুডম্যান ব্রাউনের একজন দাদা সালেম গ্রামটির একজন বিচারক ছিলেন, যিনি নিজের বিচার কার্য সম্পাদনকালে 25 জন মহিলাকে ফাঁসি দিয়েছিলেন বা মৃত্যুদণ্ড দিয়েছিলেন। The sin of those women was that they were witches. আর যেই মহিলাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদের অপরাধ ছিল এই যে তারা উইচেস হয়ে গিয়েছিল, প্রেতাত্মায় পরিণত হয়ে গিয়েছিল। According to the social standard, an aged woman gradually became a witch and harmed society. তাদের ওই সময়কার সোশ্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী একজন মহিলা যখন বয়স্ক হয়ে যায়, তার বয়স বৃদ্ধি পায়, সে ধীরে ধীরে উইচে পরিণত হয়, ভূত পেত্নী বা প্রেতাত্মায় পরিণত হয় এবং তারা সমাজের ক্ষতি করে থাকে। এই ক্ষতি বলতে একদম ডিরেক্ট যে ক্ষতি করে তা না, দেখা যাচ্ছে যে অনেক কুসংস্কারমূলক কার্যক্রমে পরামর্শ দেয় অথবা মানুষকে ভুল কাজকর্মে উৎসাহিত করে। যেমন আমরা আমাদের গ্রামগুলোতে দেখে থাকি যে অনেক কুসংস্কারমূলক কাজকর্ম বা আদেশ নিষেধ দিয়ে থাকে মুরব্বীরা, মহিলারা বিশেষ করে, যে শুক্রবার এইটা করা যাবে না, শনিবার এইটা করা যাবে না, অথবা সন্ধ্যায় বাইরে যাওয়া যাবে না, কোথাও যেতে হলে পিছনে ফিরে তাকানো যাবে না, মানে এই টাইপ কুসংস্কারমূলক কাজকর্ম আর কি এই মুরব্বী বা বয়স্ক মহিলারাই বেশি দিয়ে থাকেন বা করে থাকেন। He was a pure Puritan and his Puritanism was reflected in his writing. এই ন্যাথানিয়েল হাওথর্ন তিনি ছিলেন একজন পিউরিটান। খ্রিস্টানদের মধ্যে যেই ধর্মীয় গ্রুপ ছিল তাদের মধ্যে পিউরিটান এক প্রকার, আরেক প্রকার আছে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট। তো এই পিউরিটানরা তারা স্ট্রিক্টলি বাইবেল ফলো করত এবং তারা নিজেরা অপরাধমূলক কাজকর্মে খুব একটা জড়াতো না এবং নিজেদেরকে সবসময় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম থেকে বিরত রাখতো। তো এই নাথানিয়েল হাওথর্ন ছিলেন একজন খাঁটি পিউরিটান, যিনি তার এই পিউরিটানিজম, ধর্মীয় যেই বিশ্বাস, সেইটাই তার লেখায় উপস্থাপন করেছেন। দ্য টেন্ডেন্সি অফ পিউরিটান ওয়াজ, আর পিউরিটানরা যেই টেন্ডেন্সি অনুসরণ করত সেগুলো হলো স্ট্রিক্ট ফলোয়ার্স অফ দ্য বাইবেল, তারা বাইবেলকে স্ট্রিক্টলি ফলো করত। অ্যাবস্টেইন ফ্রম অ্যালকোহল, অ্যালকোহল থেকে বিরত থাকতো, কোনো প্রকার মদ পান করা করতো না আর কি। অ্যাভয়েড আনওয়েডেড রিলেশনশিপ, তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অ্যাভয়েড করতো, অর্থাৎ বিবাহ বহির্ভূত কোনো রকম সম্পর্কে জড়াতো না। কভার্ড উইথ সুপারস্টিটিউশনস, তারা একদম কুসংস্কার দিয়ে ঘেরা ছিল, অর্থাৎ তাদের চারপাশেই কুসংস্কারমূলক কাজকর্ম হতেই থাকতো। বিলিভ ইন লোকাল জাজমেন্ট, এবং স্থানীয় যেই বিচার কার্য ছিল তার প্রতি তাদের পূর্ণ আস্থা ছিল। হোয়াট টাইপ অফ রাইটিং ইজ ইট? এই ইয়ং গুডম্যান ব্রাউন এটি কি ধরনের লেখা? ইট ইজ আ শর্ট স্টোরি অ্যাবাউট এ পিউরিটান সোসাইটি। একটি পিউরিটান সোসাইটিকে কেন্দ্র করে এটি একটি শর্ট স্টোরি। দিস স্টোরি ইজ সিম্বলিক, এটি মূলত একটি সিম্বলিক। এছাড়াও এটাকে অ্যালেগোরিয়া বলা হয়ে থাকে, অ্যালেগোরিক্যাল স্টোরি। আর আমরা জানি অ্যালেগোরিক্যাল স্টোরি হুইচ প্রেজেন্টস ওয়ান স্টোরি ইন দিস গাইস অফ অ্যানাদার, যেটা কোন একটি গল্পকে অন্য একটি গল্পের ছদ্মবেশে উপস্থাপন করা হয়। অর্থাৎ আমরা যেটা পড়তেছি বা শুনতেছি এর ভিতরে আবার ইনার মিনিং থাকে। মেজর ক্যারেক্টার্স, আমরা মেজর ক্যারেক্টার গুলো জেনে নেব।
এরপরে আমরা এই গল্পের সারাংশ নিয়ে আলোচনা করব। তো ক্যারেক্টার গুলো ভেরি ইম্পর্টেন্ট, এবং সামনে যে সিম্বল গুলো ইউজ করা হয়েছে সেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। এগুলো স্পেসিফিকলি পরীক্ষা আসে যে নাথানিয়েল হাওথর্ন তিনার এই লেখাটিতে কি কি সিম্বল ইউজ করেছেন। তো আমাদের ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে গুডম্যান ব্রাউন। হি ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য শর্ট স্টোরি। তিনি হচ্ছেন এই শর্ট স্টোরির সেন্ট্রাল ক্যারেক্টার। হি ইজ আ কম্বিনেশন অফ গুড অ্যান্ড ইভিল। তিনি হচ্ছেন গুড, ইভিল, বিলিফ অ্যান্ড ডিসবিলিফ, বিশ্বাস অবিশ্বাসের সংমিশ্রণে একটি ক্যারেক্টার। হি বিলিভ দ্যাট এভরি হিউম্যান বিং ইজ ইনোসেন্ট। তিনি এটা বিশ্বাস করতেন যে সকল মানুষই নিষ্পাপ, বাট অ্যাট ওয়ান পয়েন্ট হি আন্ডারস্টুড দ্যাট ইভিল প্রিভেইলস ইন এভরিওয়ান। তিনি এটা বিশ্বাস করতেন যে সকল মানুষই নিষ্পাপ, কিন্তু কোনো এক সময় এটা বুঝতে পারেন বা তার ধারণা পাল্টে যায়, এবং তিনি অনুভব করেন যে ইভিল অর্থাৎ শয়তানের যে প্রলোভন, খারাপ কাজগুলো, সেগুলো প্রায় মানুষের মধ্যেই কম বেশি অবস্থান করে। নেক্সট ক্যারেক্টার হচ্ছে ফেইথ। ফেইথ ইজ দ্য ওয়াইফ অফ গুডম্যান ব্রাউন। ফেইথ হচ্ছে গুডম্যান ব্রাউনের ওয়াইফ। 3 months বিফোর দে ওয়েডেড। 3 মাস হলো তাদের বিয়ে হয়েছে। ইন দ্য বিগিনিং শি ইজ ফেইথফুল, বাট ইন দ্য এন্ড শি বিকামস আনফেইথফুল টু গড অ্যান্ড গুডম্যান ব্রাউন। এই গল্পের শুরুতে বা তাদের বিয়ের প্রথম প্রথমে এইটা দেখা যায় যে এই ফেইথ, যিনি ছিলেন গুডম্যান ব্রাউনের ওয়াইফ, একদম খুবই বিশ্বস্ত একজন মহিলা, কিন্তু পরবর্তীতে গিয়ে ইয়াং গুডম্যান ব্রাউন তার ওয়াইফের প্রতি আস্থা হারিয়ে ফেলেন, এবং এর পাশাপাশিও সৃষ্টিকর্তার যেই আস্থা সেটাও হারিয়ে ফেলে। অর্থাৎ এই ফেইথ মহিলাটি পরবর্তীতে গিয়ে এমন কিছু কাজ করে যার কারণে সে আর সৃষ্টিকর্তা এবং তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকে না। নেক্সট ক্যারেক্টার হচ্ছে দ্য ওল্ড ম্যান। দ্য ওল্ড ম্যান ওয়াজ দ্য ডেভিল হু ওয়াজ দ্য ইমেজ অফ ইয়ং গুডম্যান ব্রাউন। ওল্ড ম্যান হচ্ছে একজন ডেভিল, যিনি এই ইয়ং গুডম্যান ব্রাউনের একজন প্রতিচ্ছবি। The inward evilness of Brown is presented by the old man. আর এই ব্রাউনের মধ্যে যে ইভিলনেস গুলো আছে, খারাপ দিকগুলো আছে, সেগুলোই মূলত এই ওল্ড ম্যানের মাধ্যম দিয়ে উপস্থাপন করা হয়েছে। এরপরে নেক্সট ক্যারেক্টার হচ্ছে গুডি ক্লয়জি। হি ইজ এ মাইনর ক্যারেক্টার ইন দ্য স্টোরি। সেই গল্পটিতে একটি মাইনর ক্যারেক্টার, ছোট ক্যারেক্টার। শি ইজ অ্যান ওল্ড লেডি হু হেল্পস ব্রাউন টু লার্ন দ্য বাইবেল। তিনি ছিলেন একজন বৃদ্ধা মহিলা, যিনি ইয়ং গুডম্যান ব্রাউনকে বাইবেল শিখিয়েছিলেন। শি অলসো টট ব্রাউন মেনি রিলিজিয়াস অ্যাক্টিভিটিস। তিনি ইয়ং গুডম্যান ব্রাউনকে অনেক ধর্মীয় কর্মীয় অ্যাক্টিভিটিস শিখিয়েছিলেন। যেমনটি আমাদের মুসলিম সমাজে দেখা যায় যে মসজিদে ছোট ছোট বাচ্চা অথবা বৃদ্ধ পুরুষ মহিলাদের কোরআন শেখানোর ব্যবস্থা করা হয়, ঠিক তেমনি ভাবে এই গুডি ক্লয়জিও তিনি ইয়ং গুডম্যান ব্রাউন ছাড়াও গ্রামের ছোট ছোট ছেলে মেয়ে এবং মুরব্বীদেরকে বাইবেল শিখিয়ে থাকতেন, অথবা ধর্মীয় কর্মীয় বিভিন্ন অ্যাক্টিভিটিস শিখিয়ে থাকতেন। কংগ্রেগেশন, এটি একটি নিউ ওয়ার্ড। এর অর্থ হচ্ছে রিলিজিয়াস গ্যাদারিং ফর প্রেয়ার। প্রার্থনার জন্য একটি রিলিজিয়াস গ্যাদারিং, ধর্মীয় ভাবে কোথাও একত্র হওয়া, কোনো কিছু প্রার্থনা করার জন্য। এই ওয়ার্ডটি আমরা সামনে পাবো, এই জন্য আমরা এখন শিখে রাখলাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাইট ডাউন দ্য অ্যালেগরিক অ্যান্ড সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য স্টোরি। এই গল্পের যে অ্যালেগরিক এবং সিম্বলিক যে সিগনিফিকেন্স গুলো আছে সেগুলো লিখতে বলা হচ্ছে। এই কোয়েশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সিম্বলিক মিনিং গুলো আমাদের অবশ্যই জেনে রাখতে হবে। ইয়ং গুডম্যান ব্রাউন ইজ আ শর্ট স্টোরি অফ অ্যালেগরিক্যাল সিগনিফিকেন্স। ইয়ং গুডম্যান ব্রাউন হচ্ছে একটি ছোট গল্প যেটা অ্যালেগরিক্যাল সিগনিফিকেন্স আছে। In the allegorical story, religious teaching is given by symbols. Allegorical storyতে যে ধর্মীয় শিক্ষা সিম্বলের মাধ্যম দিয়ে দেওয়া হয়ে থাকে। The symbols of the story are, এই স্টোরিতে যে সিম্বল গুলো ইউজ করা হয়েছে সেগুলো হলো গুডম্যান ব্রাউন, his name symbolizes a young and good person. এই গুডম্যান ব্রাউনের এই নামটি একজন যুবক এবং ভালো ব্যক্তিকে সিম্বলাইজ করে। দিস গুডম্যান প্রিভেইলস ইন আওয়ার সোসাইটি। আর এই ধরনের গুডম্যানেরা, ভালো মানুষরা আমাদের সমাজে অবস্থান করে। ফেইথ,
Faith is the wife of Brown. Faith হচ্ছে ব্রাউনের ওয়াইফ। She symbolizes the Christian faith. সে মূলত খ্রিস্টিয়ান যেই ধর্মীয় বিশ্বাস আছে, ফেইথ আছে, সেইটার সিম্বলাইজ করে। পিঙ্ক রিবন, দ্য পিঙ্ক রিবন ইজ ইউজড বাই ফেইথ হুইচ সিম্বলাইজেস ইনোসেন্স অ্যান্ড পিউরিটি। পিঙ্ক রিবন অর্থাৎ গোলাপি কালারের এক ধরনের একটি ফিতা গুডম্যান ব্রাউনের ওয়াইফ ব্যবহার করত। তো এই পিঙ্ক রিবন মূলত পিউরিটি এবং চেস্টিটি, যে বিশ্বাস এবং সতীত্ব, এইটার সিম্বলাইজ করে। দ্য ফরেস্ট, আমরা গল্পের কোন এক সময় দেখতে পাই যে গুডম্যান ব্রাউন তার ওয়াইফকে বলে বিদায় নিচ্ছে যে আমি আমার এক যাত্রার জন্য বের হচ্ছি। এই বলে ইয়ং গুডম্যান ব্রাউন সে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা করে। আর ওই ফরেস্টের কথা এখানে বলা হয়েছে। দ্য ফরেস্ট সিম্বলাইজেস দ্য ওয়ার্ল্ড হুইচ ইজ ফুল অফ ইভিল ট্রাভেলার্স। আর এই ফরেস্ট বলতে বুঝে থাকি বা সিম্বলাইজ করে যে ওই ওয়ার্ল্ড যেখানে ইভিল ট্রাভেলার্স দিয়ে পরিপূর্ণ, যে সকলেই প্রায় শয়তানের অনুসারী। দ্য ওল্ড ট্রাভেলার, হি সিম্বলাইজেস দ্য ডেভিল অ্যান্ড দ্য ডার্ক সাইড অফ ব্রাউন। সে এই ওল্ড ট্রাভেলার, এই ব্রাউনের মধ্যে যেই ডেভিল আছে এবং ডার্ক সাইড আছে, অন্ধকার একটা স্থান আছে বা জায়গা আছে, সেইটার উপস্থাপন করে। দ্য ট্রাভেলার্স, ইয়ং গুডম্যান ব্রাউন যখন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রাভেল যাচ্ছিল, সে দেখলো যে তার চারপাশ দিয়ে আরো অনেক লোক যাচ্ছে বা আসছে। এইটা মূলত সিম্বলাইজ করে যে সিম্বলাইজেস দ্য ফলোয়ার্স অফ দ্য ডেভিল, তারা ডেভিলের অনুসারীদেরকে সিম্বলাইজ করে। দ্য স্নেক স্টিক, এক ধরনের সাপের মতো লাঠি। দ্য ওল্ড ট্রাভেলার ক্যারিড আ স্টিক হুইচ ইজ লাইক এ স্নেক। যে ওল্ড ট্রাভেলার যারা জঙ্গলের মধ্যে দিয়ে ভ্রমণ করতেছে বা জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা করতেছে, তারা এক ধরনের লাঠি বহন করতেছিল হাতে করে, যেটা দেখতে সাপের মতো। দিস স্নেক সিম্বলাইজেস দ্য স্নেক ইন দ্য স্টোরি অফ আদম অ্যান্ড ইভ। আর এই স্নেক, ওই স্নেক যেটা আদম এবং হাওয়া আলাইহিস সালামের গল্পে ছিল। ক্রাই, দ্য ক্রাই অফ ফেইথ সিম্বলাইজেস দ্য লস অফ পিউরিটি অ্যান্ড চেস্টিটি। এখানে ফেইথের কান্নার কথা উল্লেখ করা হয়েছে। ইয়ং গুডম্যান ব্রাউনের ওয়াইফ ফেইথ কান্না করেছিল, আর যেই কান্নাটা মূলত লস অফ পিউরিটি অ্যান্ড চেস্টিটি অর্থাৎ বিশুদ্ধতা এবং যে সতীত্ব, সেইটা হারানোকে সিম্বলাইজ করেছে। জার্নি, ইয়ং গুডম্যান ব্রাউন সহ আরো যেই লোকেদের জার্নির কথা বলা হয়েছে, সেই জার্নিটা, দ্য জার্নি অফ দ্য ট্রাভেলার সিম্বলাইজেস হিউম্যান বিংস ইনারমোস্ট ডিজায়ার ফর ইভিলনেস। মানুষের মধ্যে যেই খারাপ কাজ করার যে ডিজায়ার আছে, আগ্রহ আছে, সেইটাকে মূলত এই জার্নির দ্বারা সিম্বলাইজ করা হয়েছে। কংগ্রেগেশন, অল দ্য ট্রাভেলার্স মিট ইন দ্য মিডল অফ দ্য ফরেস্ট অ্যাট নাইট। সকল ট্রাভেলারই, যাত্রীরা গিয়ে বনের মাঝখানে গিয়ে এক পয়েন্টে তারা একত্র হয়। হুইচ সিম্বলাইজেস দ্য ওয়ার্শিপ অফ দ্য ডেভিল, যেইটা সিম্বলাইজ করে যে ডেভিলের ওয়ার্শিপ করা বা প্রার্থনা করা। In fine, Nathaniel Hawthorne applied several symbols of allegorical significance to tell this story. পরিশেষে এটা বলতে হয় যে ন্যাথানিয়েল হাওথর্ন তিনি বিভিন্ন ধরনের অ্যালিগরিক্যাল সিগনিফিকেন্স ইউজ করেছেন মূলত তার স্টোরিকে ব্যাখ্যা করতে। দ্য সিম্বল অফ হাওথর্ন ক্যারি ডিফারেন্ট মিনিংস ফ্রম দ্য এক্সিস্টিং সোসাইটি। আর এই যে সিম্বল হাওথর্ন ব্যবহার করেছেন, সেগুলো বিভিন্ন এক্সিস্টিং সোসাইটির যেই অবস্থা, সেইটাকেই ক্যারি করেছেন। অ্যাজ এ পিউরিটান, চেস্টিটি গট ইম্পর্টেন্স ইন হিজ আউটলুক। লেখক যেহেতু নিজে একজন পিউরিটান ছিলেন, আর এই ক্ষেত্রে চেস্টিটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট হ্যাপেন টু ইয়ং গুডম্যান ব্রাউন অ্যাট দ্য এন্ড। গল্পের শেষে গিয়ে ইয়ং গুডম্যান ব্রাউনের সাথে কি হয়েছিল? তো এই কোশ্চেনটা পড়ার আগে আমরা এই গল্পের একটি সারাংশ জেনে নিতে পারি, যে এখানে শুরু থেকে কি হচ্ছে বা কেন হচ্ছে, কার সাথে, এটা ক্লিয়ার হতে হলে আমাদের গল্প একটু জেনে নিতে হবে। তো এখানে গল্পটি হচ্ছে, ইয়ং গুডম্যান ব্রাউন একজন পিউরিটান, আর পিউরিটান হিসেবে সে এটা বিশ্বাস করে যে সে এবং তার পূর্বপুরুষ এবং তার গ্রামবাসীরা খুবই সৎ, ইনোসেন্স, এবং তারা কখনোই শয়তানের প্রলোভনে পড়ে কোনো খারাপ কাজ করেনি বা করবেও। তো
এই বিশ্বাস থেকে সে নিউলি ওয়েডেড ওয়াইফ, যে 3 মাস হলো বিয়ে করেছে, তার ওয়াইফকে বলে বিদায় নিচ্ছে যে আমি একটি যাত্রার উদ্দেশ্যে বের হচ্ছি। তো তার ওয়াইফ কান্না করে যে না, আমাকে একা ফেলে যেও না, আমার একা থাকতে ভয় হয় বা সমস্যা হয়। তো ইয়ং গুডম্যান ব্রাউন তার ওয়াইফকে বলে বিদায় নিয়ে আসে যে ঠিক আছে, আমি যখন ফিরে আসবো এরপরে আর তোমাকে একা রেখে কোথাও যাব না। তো এই বলে যখন ইয়ং গুডম্যান ব্রাউন একটি জঙ্গলের মধ্যে দিয়ে রওনা হচ্ছিল, সে একজন বৃদ্ধা লোককে দেখতে পেল এবং তার মনে হলো যে ওই লোকটি তারই প্রতিচ্ছবি। তো এইভাবে সামনের দিকে আগাতে আগাতে দেখলো যে আরো অনেক ট্রাভেলার তার সাথে সাথে যাচ্ছে বা তার আগ দিয়ে যাচ্ছে। তো এটা সবাই বলা বলি করছে যে জঙ্গলের মধ্যে শয়তান আজকে দুইজন নতুন মুখকে উন্মোচন করবেন, বা শয়তানের দুইজন অনুসারীকে প্রকাশ্যে নিয়ে আসবেন যারা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে শয়তানের অনুসারী হয়েছেন। তো এইটা জেনে ইয়ং গুডম্যান ব্রাউন খুব আগ্রহের সাথে যেতে লাগলো এবং যেতে যেতে দেখলো যে তার বিভিন্ন পরিচিত লোকজন সেখানে যাচ্ছে। তো এক সময় সেই গুডি ক্লয়জিকেও দেখতে পেল, যে কিনা কোনো এক সময় ইয়ং গুডম্যান ব্রাউনকে বাইবেল শিখিয়েছিল এবং এছাড়াও বিভিন্ন ধর্মীয় কাজকর্ম শিখিয়েছিল। তো এইভাবে যেতে যেতে সে গ্রামের আরো গণ্যমান্য ব্যক্তিদেরকে দেখতে পেল এবং এইটা বলা বলি করতে লাগলো যে তারা শয়তানের প্রলোভনে পড়েছে বা শয়তানের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে। তো ইয়াং গুডম্যান ব্রাউন এইটা বলে সে নিজেকে সান্ত্বনা করলো, ঠিক আছে সমস্যা নেই, আমাদের পূর্বপুরুষরা বা আমি কখনোই শয়তানের অনুসারী ছিলাম না বা অনুসারী হব না। তো এইটা শুনে একজন বলল যে কি বলো তুমি, তোমার পূর্বপুরুষেরাও শয়তানের অনুসারী ছিল। তো ইয়ং গুডম্যান ব্রাউন এইটা অবিশ্বাস করলো, কিন্তু কিন্তু চারপাশে যখন দেখলো যে তার পরিচিত লোকেরাও শয়তানের দিকে ধাবিত হচ্ছে, তখন সে ধীরে ধীরে বিশ্বাস হারাতে লাগলো। তো এরপরে সে মনে মনে এটা চিন্তা করলো যে ঠিক আছে, সবাই অবিশ্বাসী হলেও শয়তানের অনুসারী হলেও আমার ওয়াইফ, যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি, সে কখনোই এমন হবে না। তো এক পর্যায়ে দেখা গেল যে শয়তান যখন তার প্রথম অনুসারীর ফেস উন্মোচন করলো, তখন দেখতে পেল যে ইয়ং গুডম্যান ব্রাউন দেখতে পেল যে সেই লোকটিও তার নিজেরই প্রতিচ্ছবি, অর্থাৎ সেও মনে মনে শয়তানের অনুসারী। এরপরে পরের ব্যক্তির যখন ফেস উন্মোচন করা হলো, তখন দেখা গেল যে ওটি হচ্ছে ইয়ং গুডম্যান ব্রাউনের ওয়াইফ ফেইথ। তো এটা দেখে সে নিজে হতবাক হয়ে গেল এবং নিজের প্রতি আস্থা হারিয়ে ফেললো। এছাড়াও সে তার যে আশেপাশের লোকজন ছিল পূর্বপুরুষেরা, তাদের প্রতি আস্থা হারিয়ে ফেললো। তো এটা অনেক বড় একটি গল্প, আমি শর্টকাটে বললাম। তো এই যে বিশ্বাস হারিয়ে ফেললো, আস্থা হারিয়ে ফেললো, এর কারণে সে গ্রামে নিজের বাড়িতে ফিরে আসলো। এসে তার ওয়াইফ যখন তাকে মানে জড়িয়ে ধরতে লাগলো, কিন্তু ইয়ং গুডম্যান ব্রাউন সেটা প্রত্যাখ্যান করলো। আর এই হতাশার কারণে সে নিজেকে একটি ঘরে আবদ্ধ করে রাখলো আর আশেপাশের কোনো লোকজনের সাথে যোগাযোগ বন্ধ করে দিল। তো এইভাবে সে ধুকে ধুকে এক পর্যায়ে মারা গেল। তো আমরা এই কোশ্চেনটি পড়বো, দেখি। দ্য স্টোরিজ taught us that evil resides in everybody. এই স্টোরি থেকে আমরা এটা শিখতে পারি যে ইভিল সকলের মধ্যেই অবস্থিত। আফটার ডিসকভারিং দ্য ইভিল ইন হিমসেলফ অ্যান্ড হিজ ফরফাদার, হিজ লাইফ ইজ ডিস্ট্রয়েড। ইয়ং গুডম্যান ব্রাউন যখন এটা ডিসকভার করলো, আবিষ্কার করলো যে যে তার পূর্বপুরুষ এবং তার নিজের ভেতরেও ইভিলনেস আছে, আর এই কারণে বা এইটা জানতে পেরে সে নিজেকে ধ্বংস করে ফেললো, বা এইটা জানার পরে তার লাইফ ডিস্ট্রয় হয়ে গেল। হি বিকেম এ লনলি অ্যান্ড ডিপ্রেসড ম্যান। সে খুবই একাকী এবং ডিপ্রেসড হয়ে গেল। হি লস্ট ফেইথ ইন হিজ ফেলো ম্যান অ্যান্ড সোসাইটি। সে তার চারপাশের লোক এবং সমাজের প্রতি আস্থা হারিয়ে ফেলল। হিজ লাইফ এন্ডস অ্যালোন অ্যান্ড মিজারেবল বিকজ হি ওয়াজ নেভার এবল টু লুক অ্যাট হিমসেলফ। সে একদম অ্যালোন এবং নিজের জীবনকে মিজারেবল বানিয়ে ফেললো, কারণ সে নিজের দিকে আর কখনোই তাকাতে পারতো না। যখন সে বুঝতে পারলো যে তার পূর্বপুরুষের এবং নিজেও শয়তানের অনুসারী, আর এই লজ্জায় সে নিজের দিকে আর কখনোই তাকাতে পারেনি। He led an isolated life and died in a gloomy hour. আর এরপরে সে একাকী জীবন কাটাতে লাগলো, নির্জন ভাবে বসবাস করতে লাগলো এবং এক পর্যায়ে গিয়ে একটি গ্লুমি আওয়ারে, অশুভ সময়ে সে মৃত্যুবরণ করলো। অন হিজ গ্রেভ দেয়ার ওয়াজ নো এপিটাফ,
অ্যাজ হি ডাইড ইন গ্লুম। আর তার কবরের উপরেও কোনো প্রকার এপিতাফ ছিল না, সমাধিস্তম্ভ লিপি ছিল না, কারণ সে একটি অশুভ সময়ে মারা গিয়েছিল। তো এইটা আমাদের শিক্ষণীয় যে ইভিল রিসাইডস ইন এভরিবডি, যে যতই দেখাক যে আমি একেবারেই ভালো নিষ্পাপ, কিন্তু তার মধ্যে কম বেশি হলেও ইভিলনেস আছে। এই গল্পটির সারাংশ পেতে হলে আমাদের পরের পার্টটি অবশ্যই দেখবেন। পার্ট টু তে সামারি বা সারাংশ আলোচনা করা হবে এবং ভিডিও আকারে দেওয়া থাকবে।